আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইকোনমিক্স অ্যান্ড আর্টস প্রিপারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা বরাবরই আপনাদের ক্লাস নিয়ে হাজির হয়েছিলাম, গত কয়েকটা ক্লাস আমাদের গিয়েছিল। তো আজকেও ঠিক তেমনি ভাবে আমরা মৌলিক পরিসংখ্যান অর্থাৎ অনার্স প্রথম বর্ষের গাণিতিক গড় নিয়ে ক্লাস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে যে গাণিতিক গড় নিয়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সরল নিবেশন। তা যাই হোক, তার আগে আমরা সবাইকে একটা কথা জানিয়ে রাখি, যদি আমাদের ক্লাস ভালো লাগে আপনাদের কাছে, তো অবশ্যই আপনারা লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আমাদের উৎসাহ বা প্রেরণা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের লাইক কমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যদি কোনো ক্লাস প্রয়োজন হয় অনার্স প্রথম বর্ষের বা দ্বিতীয় বর্ষে বা তৃতীয় বর্ষের মৌলিক পরিসংখ্যান, মৌলিক গণিত বা যে কোনো বিষয় নিয়ে, অর্থাৎ ইকোনমিক্স ডিপার্টমেন্টের যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের দরকার হয় ক্লাস, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তা যাক, আমরা কথা বাড়াবো না, এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, অলরেডি আমরা আলোচনা বলছি শুরুতেই, সেটা হচ্ছে সরল নিবেশন। এই সরল নিবেশন সম্পর্কে আমরা কিন্তু অলরেডি মধ্যমা সম্পর্কে, এই সরল নিবেশন সম্পর্কে আমরা জানাইছিলাম বা আমরা অবগত। তারপর আমি একটু আবার রিপিট করতেছি। তো গাণিতিক গড়ের হচ্ছে মূলত সরল নিবেশনের দুইটা সূত্র। তো সরল নিবেশনটা কি সেই জিনিসটা আমি একটু লিখে রাখছি। দেখেন যে শুধুমাত্র উপাত্ত দেয়া থাকলে তাকে সরল নিবেশন বলা হয়। শুধুমাত্র কি উপাত্ত দেয়া থাকলে তাকে কি বলা হবে? সরল নিবেশন। এখন উপাত্ত বলতে কি, দেখেন আমি এক্সাম্পল হিসেবে দেখেন লিখে রাখছি 3, 5, 7, 11, 15, 7, 25, 42। এখানে শুধুমাত্র কিন্তু উপাত্ত সংখ্যা দেয়া আছে, এই উপাত্ত ছাড়া কিন্তু কোনো বা অন্য কোনো মান এখানে দেয়া নাই। তাহলে এটাকে বলা হবে কি? সরল নিবেশন। আমি আবার একটু রিপিট করতেছি, শুধুমাত্র উপাত্ত আর এই যে মান, এটাকে বলা হয় উপাত্ত। তো শুধুমাত্র উপাত্ত দেয়া থাকলে তাকে বলা হয়েছে সরল নিবেশন। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে উপাত্ত যেহেতু দেয়া আছে, এইখান থেকে আমাদের সরল নিবেশনের সূত্র হচ্ছে দুইটা। সরল নিবেশন হচ্ছে সূত্র দুইটা, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। তো আমরা প্রত্যক্ষ পদ্ধতি সম্পর্কে আগে আমি যদি বলি, এই যে আমাদের সূত্রটা কি আছে এখানে, প্রত্যক্ষ বা সরাসরি যে কোনো একটা থাকতে পারে, প্রত্যক্ষ যা আবার সরাসরি তাই। তা যাই হোক, গাণিতিক গড় x বার ইকুয়াল হচ্ছে সামিয়েশন x ভাগ হচ্ছে n। এই এনটা কিন্তু ছোট হাতের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সরল নিবেশনের ক্ষেত্রে এনটা ব্যবহার করা হয়েছে মূলত ছোট হাতের। তো যাই হোক, এখন স্যামিয়েশনটা কি, এনটা কি, সেই জিনিসটা আমরা একটু যদি দেখি, আমি একটু লিখে রাখতেছি এখানে দিয়ে যে স্যামিয়েশনের মিনিং হচ্ছে সমষ্টি। স্যামিয়েশনের মিনিং হচ্ছে সমষ্টি। আর এন ইকুয়াল হচ্ছে মোট উপাত্ত সংখ্যা। মোট উপাত্ত সংখ্যা। তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আগে একটু আলোচনা করব যে স্যামিয়েশন এক্স বাই হচ্ছে এন দেয়া আছে, তাহলে এক্স বলতে বোঝাই হচ্ছে মূলত উপাত্ত সংখ্যা। আমি এখানে একটু লিখে রাখি এক্সটাও কি, এক্স হচ্ছে উপাত্ত গুলো। আচ্ছা বলি তাহলে আমি একটু, সূত্রটা হচ্ছে গাণিতিক গড় এক্স বার। আচ্ছা, গাণিতিক গড়ের প্রতীক চিহ্ন হিসাবে ব্যবহার করা হয় মূলত এক্স বার। তাহলে এক্স বার ইকুয়াল হচ্ছে স্যামিয়েশন এক্স ভাগ হচ্ছে এন। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল কি হবে? উপাত্ত গুলো। তাহলে এই যে মানগুলো দেয়া আছে, এই সবগুলো মান হচ্ছে মূলত উপাত্ত। আর স্যামিয়েশনের মিনিং হচ্ছে সমষ্টি, যার স্যামিয়েশন বলবে তার সমষ্টি হবে। যেহেতু এখানে এক্স এর স্যামিয়েশন বলছে, তাহলে এক্স এর সমষ্টি, অর্থাৎ এই যে এক্স যতগুলো মান থাকবে তার সমষ্টি করে দিলে আমরা স্যামিয়েশন এক্স পাবো। আর এন ইকুয়াল হচ্ছে মোট উপাত্ত সংখ্যা, মানে এন ইকুয়াল কয়টা উপাত্ত সংখ্যা এখানে দেওয়া থাকবে সেটা হচ্ছে এন। দেখা গেল 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এখানে টোটাল উপাত্ত সংখ্যা দিয়ে আছে 8টা, তাহলে এন এর মান হবে মূলত 8। আচ্ছা, এবার হচ্ছে সংক্ষিপ্ত বা পরোক্ষ পদ্ধতির সূত্র হচ্ছে a প্লাস সামেশন ডি ভাগ হচ্ছে n। a প্লাস সামেশন ডি ভাগ n। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা, অর্থাৎ কি সরল নিবেশনের প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি।
আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন যেটা শিখলাম, যেটা সূত্র দেখলাম, এখন আমরা তার এক্সাম্পল একটু দেখতেছি। যে এখানে আমি একটা মান বা একটা অঙ্ক এখানে দিয়ে রাখছি যে 5, 10, 15, 17, 3, 11 দিয়ে আছে, উপাত্ত হতে গাণিতিক গড় নির্ণয় করো অথবা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করো বা গাণিতিক গড় নির্ণয় করো। গড় যা আবার গাণিতিক গড় তাই একই বিষয়। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে দুই পদ্ধতিতে, মানে দুইটা পদ্ধতি থাকতে পারে, এটা একটু আলোচনা করি আমি। যদি আমাদের গড় নির্ণয় করতে বলে জাস্ট, তাহলে গড় নির্ণয়ের জন্য আমাদের দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে সরল নিবেশন, আর একটা হচ্ছে সরল নিবেশনের প্রত্যক্ষ পদ্ধতি, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। তো এই দুইটা পদ্ধতির ভিতরে যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে, জাস্ট বলে গাণিতিক গড় নির্ণয় করো, সেই ক্ষেত্রে আপনি প্রত্যক্ষ পদ্ধতি ওর সংক্ষিপ্ত পদ্ধতি যে কোনো একটা প্রয়োগ করতে পারবেন। তো সাধারণত আমরা প্রত্যক্ষ পদ্ধতিটা আমাদের সহজ থাকে, এজন্য আমরা অবশ্যই সহজ পদ্ধতি অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করব। কিন্তু কোনো কারণবশত যদি আমাদের পদ্ধতি উল্লেখ থাকে, তাহলে অবশ্যই সেই পদ্ধতিতে আমাদের প্রয়োগ করতে হবে। আমি আবার একটু রিপিট করি, গড়ের ক্ষেত্রে যদি কোনো পদ্ধতি উল্লেখ থাকে তাহলে আমরা সেই পদ্ধতিতে করব। যেমন প্রত্যক্ষ পদ্ধতি থাকলে প্রত্যক্ষ পদ্ধতি করব, সংক্ষিপ্ত থাকলে সংক্ষিপ্ত পদ্ধতি করব। আর যদি উল্লেখ না থাকে তাহলে যে কোনো একটা করলেই হবে। তা আমাদের জন্য সহজ হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, সেক্ষেত্রে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই সমাধান করব। ঠিক তেমনি ভাবে আমি অথবাও দিয়ে রাখছি, যেহেতু গাণিতিক গড় নির্ণয় করো, তাহলে আমাদের সহজ পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, এজন্য আমি প্রত্যক্ষ পদ্ধতির সমাধান দিয়ে রাখছি। আর এইখানে অথবা দিয়ে প্রত্যক্ষ পদ্ধতি পড়লেই আমরা এটা করব। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা গাণিতিক গড়ের সূত্র শিখছিলাম কি, প্রত্যক্ষ পদ্ধতির সূত্র শিখছিলাম হচ্ছে যে এক্স বার ইকুয়াল সামেশন এক্স ভাগ হচ্ছে এন। তো এখন এক্স এর মিনিংটা কি শিখছিলাম, এক্স ইকুয়াল শিখছিলাম আমরা মোট উৎপাদ্য বা যে উৎপাদ্যগুলো দেয়া থাকবে সেটা হচ্ছে এক্স, আর সামেশনের মিনিং শিখছিলাম হচ্ছে সমষ্টি। তো যেহেতু এক্স এর মান কোনগুলো দেয়া আছে, আমাদের অঙ্কে যে উপাত্ত দেয়া থাকবে সেটা হচ্ছে এক্স, তাহলে এই যে এক্স এর মান দেয়া আছে, এবার বলছে এক্স এর সামেশন মানে এক্স এর সমষ্টি করতে হবে। এর জন্য আমি সামেশন এক্স ইকুয়াল 5, 10 যে উপাত্ত দেয়া আছে সবগুলো সমষ্টি এখানে করে রাখছি, সবগুলো সমষ্টি করে হয়েছে 61 মানে 61। এখন আমরা আর n ইকুয়াল শিখছিলাম আমরা কি মোট উৎপাদ্য সংখ্যা। তাহলে এখানে মোট উৎপাদ্য সংখ্যা কয়টা দেয়া আছে, 1, 2, 3, 4, 5, 6টা দেয়া আছে। এজন্য এখানে n এর মান কত, 6। তো আমরা এখন দেখি যে আমরা জানি গাণিতিক গড় x বার ইকুয়াল সামেশন x ভাগ n। এখন সামেশনের x এর মানটা আমরা এখান থেকে বের করে নিলাম আগে থেকে, 61 বসাইলাম, n এর মান কত, 6 এখানে বসাইলাম। তাহলে 61 কে 6 দ্বারা ভাগ করলে 10.16। এটাই হচ্ছে মূলত আমাদের অঙ্কের সমাধান। তো দেখেন, আমরা অলরেডি সরল নিবেশনের প্রত্যক্ষ পদ্ধতি আলোচনা শেষ আমাদের। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আমরা একটা উপাত্ত বা একটা মান দিয়ে রাখছি এখানে 30, 20, 27, 21 বা 11, 15 উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে। এখানে কিন্তু আমাদের বলে দিছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতিতে করা লাগবে। এক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যক্ষ পদ্ধতি করলে হবে না, কারণ আমাদের যদি উল্লেখ থাকে অঙ্কে, তাহলে অবশ্যই উল্লেখিত সেই যে পদ্ধতিতে করতে বলবে সেই পদ্ধতি আমাদের প্রয়োগ করতে হবে। আমি পাশে একটু লিখে রাখলাম সুবিধার্থে। সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন d ভাগ হচ্ছে n। এর আগে আমরা লিখছিলাম, ব্যাখ্যাটা যদি আমি লিখি যে এখানে a ইকুয়াল অনুমিত গড়, ইকুয়াল কি অনুমিত গড়। এখন এই এর মানটা অলওয়েজ আমাদের x এর মান হতে নেওয়া হয়, x এর মান হতে নেওয়া হয়। মানে এর মানটা অনুমিত গড়, এটা অলওয়েজ x এর মান হতে নেওয়া, যেখানে x এর মান থাকবে সেইখান থেকে আমরা এর মানটা ধরে নিব। আর d ইকুয়াল x মাইনাস a, আর n এর মান তো অলরেডি আমরা জানি মোট কয়টা উপাত্ত সংখ্যা দেয়া থাকবে। তা যাই হোক, আমাদের এই মানটা ছিল। তো আমরা এবার লিখবো সমাধান সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি। তো প্রথমে উপাত্ত, এই যে উপাত্ত যেগুলো দেয়া আছে এগুলো সবগুলো কিসের মান অলরেডি কিন্তু আমরা আলোচনা করে আসছি, এগুলো সবগুলোই হচ্ছে মূলত x এর মান। তাই আমি লিখছি উপাত্ত x ইকুয়াল 30, 20, 27, 21, 11, 15 সবগুলো দেয়া শেষ। আচ্ছা, আমাদের এখানে মান মূলত বের করতে হবে a আর b আর n। তাহলে d এর সূত্রটা কি, d এর সূত্র হচ্ছে x মাইনাস a, x মাইনাস কি হবে, a হবে। এখন আমরা এই সারিতে x d এর মানটা বের করব। তাহলে এই সারিতে আমাদের x এর মান কত আছে,
এক্স এর মান আছে 30। আমি উপরে ছোট করে একটু দেখানোর চেষ্টা করি, ওয়ার হচ্ছে পাশে দেখানোর চেষ্টা করি যে 30, এখানে এক্স এর মান আছে 30, তাহলে আমি এই এক্স এর সোজা অর্থাৎ কি 30 বসাইলাম মাইনাস। আচ্ছা এর মানটা আমরা কিভাবে নেই, আমি অলওয়েজ এখানে বলে দিচ্ছি যে এর মান অনুমিত পর্যা এক্স এর মান হতে নেওয়া হয়। এখানে যতগুলো এক্স আছে 6টা এক্স এর মান দেয়া আছে, যে কোনো একটা আপনি এ ধরে নিতে পারবেন, যে কোনো একটা। তো সাধারণত আমরা মিডিল বরাবর যেটা সেটা নেওয়ার চেষ্টা করি, তো আপনারা অবশ্যই মিডিল বরাবর নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি মনে করেন যে আমি 30 নিয়ে করব, নিতে পারবেন, সমস্যা নাই। 15 নিয়ে করতে পারবেন, এটাকে নিয়ে কোনো প্রবলেম নাই। যে কোনো একটা মান আপনি নিয়ে করতে পারবেন, কিন্তু অবশ্যই সেটা নিতে হবে এক্স এর মান হতে। এর মানটা অলওয়েজ আমরা কোথা থেকে নিব, এক্স এর মান হতে। তো যাই হোক, আমি এর জন্য মিডিল একটা ধরে নিছি, আপনারা যে কোনো একটা করলেও হবে, সমস্যা নেই, অ্যান্সার একই আসবে। এখন তাহলে এক্স এর মান 30 মাইনাস এর মান আমি কত ধরছি, 27 ধরছি, তাহলে 27। তাহলে 30 থেকে 27 যদি বাদ দেয়া হয় তাহলে কত হবে, 3 হবে। এইখানে আপনাদের এটা দেখানোর প্রয়োজন নাই, আপনারা জাস্ট এখানে ক্যালকুলেশন করে বসাইলে হচ্ছে। আমি আরেকটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে এক্স এর মান কত আছে, 20 আছে, অর্থাৎ 20 মাইনাস এক্স এর মান অর্থাৎ এর মান আছে 27। এখন 20 থেকে মাইনাস 27 অর্থাৎ কি 20 থেকে মাইনাস 27 যদি বাদ দেওয়া হয় তাহলে কত হবে, -7। আমি মানগুলো অলরেডি বসাই রাখছি। তাহলে এবার আমরা 27 থেকে 27 বাদ দিলে 0 হয়, 21 থেকে 27 বাদ দিলে -6 হয়, 11 থেকে 27 বাদ দিলে -16 হয়, অর্থাৎ 15 থেকে আমাদের 27 বাদ দিলে কত হয়, -12 হয়। তো যাই হোক, এই হচ্ছে মূলত আমাদের ডি এর মানটা বের করার সিস্টেম। এখন আমাদের লাগবে মূলত হচ্ছে সামেশন ডি। তাহলে সামেশন ডি বলতে এইখানে যে ডি এর মানগুলো আছে সবগুলো মান আপনার কি করতে হবে, যোগ করতে হবে। এখন এটা বের করার একটা সিস্টেম আছে, অনেকে আমরা প্লাস মাইনাস সম্পর্কে ধারণা থাকে না। তো বের করার সিস্টেম, আপনাদের যে ক্যালকুলেটরটা থাকবে এখানে যে যে মানগুলো আছে সেগুলো ক্যালকুলেটরে প্রেস করে দিবেন। যেমন আমাদের +3 আছে, আপনি ক্যালকুলেটরে প্রেস করবেন +3, তারপর -7 আছে, ক্যালকুলেটরে প্রেস করবেন -7, তারপর 0 আছে, +0। কোন চিহ্নের আগে বা কোন সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে সেটা আমরা প্লাস বুঝি, এজন্য 3 এর আগে কোনো চিহ্ন ছিল না মানে প্লাস ছিল, প্লাস দেওয়ার প্রথম সংখ্যা দেওয়ার দরকার হয় না। তারপর কত, -6, তারপর -16, তারপর হচ্ছে -12 দিয়ে ইকুয়াল প্রেস করে দিবেন আপনারা। অর্থাৎ এইখানে যেটা যেটা থাকবে ক্যালকুলেটরে সেটা প্রেস করে দিবেন। ওয়াট এটা বের করার সিস্টেম কি, মাইনাস মাইনাসে মূলত প্লাস হয়, তাহলে 12, 16 মাইনাস গুলো আমরা যোগ করলে কত হবে, আমাদের হবে হচ্ছে মূলত হচ্ছে 38, তার মানে 35 হবে। 35 থেকে 3 বাদ দিতে হবে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ +3 থেকে -35 যদি বাদ দেয় তাহলে কি -38 হয় আর কি। যাক, আপনারা এটা মোটামুটি ক্যালকুলেটরে করে নেবেন। অর্থাৎ সহজভাবে যেটা বলি, ক্যালকুলেটরে যেটা যেটা আছে সেটা আপনারা প্রেস করে দিবেন আর কি। প্রেস করে ইকুয়াল প্রেস করলে আপনাদের মান বা ভ্যালু চলে আসবে। তো যাই হোক, আমি করে রাখছি কত হয়েছে, সামেশন ডি এর মান হচ্ছে -38। এখন আমরা যোগ কেন করব, যেহেতু সামেশন ডি আছে। সামেশনের মিনিং কি শিখছি আমরা, সামেশনের মিনিং শিখছি হচ্ছে সমষ্টি, এর জন্য ডি এর সমষ্টি আমরা এখানে বের করে দিলাম। ওকে, তাহলে মান বের করার সিস্টেম এই। এখন আমরা তাহলে কি করব, এখন আমরা জাস্ট মানটা বসাই দিব। তাহলে আমরা জানি গাণিতিক গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন ডি ভাগ n। এখন এর মানটা আমরা কত ধরছিলাম, এর মান ধরছিলাম 27, আমরা 27 বসাইলাম, সূত্রের হচ্ছে প্লাস প্লাস বসাইলাম। আচ্ছা, সামেশন ডি এর মান কত পাইছি আমরা এখানে, -38। n এর মান পাইছি আমরা কত, কয়টা উপাত্ত দেয়া আছে, 3 আর 3 6, অর্থাৎ n এর মান আছে 6টা। তাহলে আমি এখানে এই জন্য 6 বসাইলাম। 27 প্লাস -38 কে 6 দ্বারা ভাগ করলে -6.33 আসে, -6.33। এখন -6.33 আমরা বসাইলাম। এখন এই মাইনাস আর এই প্লাস, ব্র্যাকেটের আগে প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। তো 27 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বসালাম 6.33। 27 থেকে 6.33 বাদ দিলে 20.67, এটাই হচ্ছে মূলত অ্যান্সার। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। আর অবশ্যই আপনার ক্লাসগুলো মনোযোগ সহকারে একবার না হলে দুইবার দেখে আপনারা এটা ক্লিয়ার হবেন, কারণ গাণিতিক গড় আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি আবার একটু বলে রাখি, আমাদের ক্লাস যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমাদের আপাতত অনুপ্রেরণার জন্য আপনারা একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে আরো ক্লাসগুলো দিতে অনুপ্রাণিত হব। তো যাই হোক, পূর্বের ক্লাস যেগুলো দেওয়া আছে আমাদের অলরেডি কিন্তু গাণিতিক গড়ের
একটা ক্লাস আজকে গেছে, পূর্বের ক্লাসও আমাদের মধ্যমা নিয়ে পুরোপুরি ক্লাস দেওয়া আছে এখানে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আর দেখলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। এখন গাণিতিক গড়ের আরো একটা ক্লাস আমরা দিব, এটা হচ্ছে সরল নিবেশন আমরা জানলাম, এখন আমরা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বিষয় নিবেশন নিয়ে একটা ক্লাস দিব। ওই ক্লাসটা দেখলে আপনারা গাণিতিক গড় নিয়ে একদম কোনো ধরনের কনফিউজ আপনাদের থাকবে না। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য। অবশ্যই পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।